1টার দিকে কথা হয়েছে, তখন আমি রেডি হচ্ছিলাম, আমি একটা জামা বের করছিলাম, তো তখনই ফোন দিয়েছে। আমি এটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাইনি। ডিভোর্সটা তার কাছে যেন একটা ছেলে খেলা। আমার পরিবার মৃত্যু শোক চলতেছে, আমার পরিবারের রান্না। দর্শক, তিশার চোখে যে এভাবে কান্না বেয়ে বেয়ে পড়বে এটা আমরা আগের থেকেই জানতাম, এবং তিশা মোস্তাককে ছেড়ে দিলে সে যে একটি টাকাও পাবে না সেটাও আমরা জানতাম। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা শুরুতেই কিন্তু আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ অংশ দেখানো হয়েছে। এই অংশগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কিন্তু সাজানো হয়েছে তিশা এবং মোস্তাককে নিয়ে, যারা কিছুদিন আগে কিন্তু অনেক ভাইরাল একটা অবস্থায় ছিল, তারা আবারও ট্রেন্ডিং এ যাওয়ার জন্য কিছু ভিডিও করতেছে। যে এই ভিডিওগুলো দেখলে মানে আপনারা ইতিমধ্যে কিন্তু অনেকেই দেখেছেন, দেখার পর কিন্তু অনেক রকমের মন্তব্য করেছেন। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অরিজিনাল কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, কিছু মানে আসল তথ্য দেখাতে যাচ্ছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ দেখা লাগবে, কারণ 19 বছরের একটা মেয়ে 59 বছরের একটা মানে বয়স্ক লোকের সঙ্গে আসলে কিভাবে সংসার করতেছে এবং বর্তমান সময় তাদের অবস্থাটা কি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। সো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং এক্সক্লুসিভ কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আগে দেখে নেব। এটা টাকার জন্য আসছে, ভালোবাসা নাই, ঠিক আছে? আপনারা সবাই দেখতে পাচ্ছেন সে মাশাআল্লাহ একটা সুইট মেয়ে, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, সে ভালো স্টুডেন্ট এবং তার একটা ভালো ফ্যামিলি ছিল তার। তো ওই জায়গার থেকে এই ধরনের একটা অবস্থান থেকে একটা মেয়ের টাকা লোভ করার কোনো কারণই আমি দেখি না। কেন? সে তো অভাবে ছিল না। আমার যদি কোনো কিছু প্রয়োজন থাকে, সেই প্রয়োজনটা যদি আমি পেয়ে যাই, তাহলে তো সেখানে আমার লোভের কোনো বিষয় না। অনেকে হয়তো ভাবতে পারে যে সে একটি খুব নিম্ন ফ্যামিলি থেকে আসছে, আর সেটা কিন্তু সত্য না। সে একটি ভালো ফ্যামিলির মেয়ে, একটি ভালো ফ্যামিলির মেয়ে, শিক্ষিত ফ্যামিলির মেয়ে। আমরা যখন কাউকে বিয়ে দিতে চাই, আমার সন্তান, ধরেন আমার মেয়ে বা আমার বোন, আমার যেই হোক, আমরা দেখি ছেলেটা কী করে, ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, ছেলেটা কী করে, তার এডুকেশন কী, সে বিজনেস করছে নাকি, একটু জব করছে কিনা, আমার সন্তান বা আমার বোন বা আমার রিলেটিভ সে বর্তমানে যে অবস্থায় আছে এর থেকে সে একটু ভালো থাকতে পারবে কিনা, এর থেকে খারাপ জায়গা কিন্তু আমি দিব না। তো তাকে তো আসতে গেলে ওই পর্যায়ে আসতে হবে, তাই না? সে যে অবস্থা ছিল তার থেকে একটু ভালো অবস্থায় সে একটু ইভেন ধরেন সে বৃদ্ধ দরকার নয়, সেটা ইয়াং ছেলের কাছে যদি যায়, সেই ইয়াং ছেলের যদি ধরেন এডুকেশন না থাকে, সেই ছেলের যদি কোনো বিজনেস না থাকে, সেই ছেলের যদি কোনো জব না থাকে, সেই যদি তাকে ভরণ পোষণ না করতে পারে, তো সেই ছেলের কাছে সে কেন যাবে? এটা কেউ যায় না। বুঝতে পারছে যে একটা কথা আছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তখন প্রেম ভালোবাসা থাকে না। আপনাকে বাস্তব জিনিসটা বুঝতে হবে। অনেকে আপনি সমালোচনা করতে পারবেন আমাদের লাইফে, আমার তো লাইফটা লম্বা লাইফ। যখন কেউ বিপদে পড়ে তখন কেউ 10টি টাকা দিয়ে পাশে থাকে না, খুব কম সংখ্যক লোককে আপনি বিপদের সময় পাশে পাবেন। তো সে যেটা, এটা তারও বক্তব্য, আমি যেটা বলতে চাচ্ছি, সে ভেবেছে যে আমার একটা মানুষের তো সব কিছু মিলে না। আপনি যখন একটা বিয়ে বা একটা রিলেশন করতে যাবেন, সেখানে 10টি বিষয় বিচার করতে হয়তো একটা দুইটা ব্যাপার স্যাক্রিফাইস করতে বা কম্প্রোমাইজ করতে হবে। সে হয়তো আমার বয়সটাকে কম্প্রোমাইজ করেছে। সে আমি বললাম যে তুমি আমাকে বিয়ে করলা, সে বললো তুমি আমাকে অনেক বুঝতে চেষ্টা করবে, যে তুমি সহজে আমাকে বুঝবা, যেটা হয়তো অন্য কেউ বুঝবে না। আমি তোমার সাথে ভালো, তার ছায়াটাও আমি দেখতে চাই না। মোস্তাকের নামটা শুনে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না আমার। মোস্তাকের নামটা শুনে আমার রুজু পর্যন্ত নষ্ট হয়ে যায়। আপনাদের মাধ্যমে আমি তিশাকে বলতে চাই, আম্মু তুমি আমার কাছে ফিরে আসো। ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, ক্রেন দিয়ে ট্রেনের লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে, তুমি আমার কাছে ফিরে আসো। আমি এর ব্যবস্থা আমি আইনানুগভাবে নিব। একটা মেয়েকে কতটুকু জিম্মি করলে তার বাপ মার বিরুদ্ধে কথা বলতে পারে, সেটুকু আপনার সবকিছু তথ্য উদ্ধার হয়ে আসবে। বিচারের আওতায় নিয়ে আসা উচিত ওই প্রিন্সিপালকে, বিচারের আওতায় নিয়ে আসা উচিত গভর্নমেন্ট বডির অন্যান্য ট্রাস্টিদের। যে অভিযোগগুলো আজকে এই মুহূর্তে এসছে, এই অভিযোগগুলো যদি কন্টিনিউয়াস একটা সেলের মধ্যে দিয়ে আসতো না, তাহলে হয়তো আজকে বইমেলা পর্যন্ত যাওয়াই লাগতো না, তিশার বাবাও এখানে থাকতেন না। মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আয়শা তুমি আমার পাশে বসো। মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আয়শা তুমি আমার পাশে বসো। এটাও আমি দেখতে চাই না। মোস্তাকের নামটা শুনে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না আমার। মোস্তাকের নামটা শুনে আমার রুজু পর্যন্ত নষ্ট হয়ে যায়। আপনাদের মাধ্যমে আমি তিশাকে বলতে চাই, আম্মু তুমি আমার কাছে ফিরে আসো। ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, ক্রেন দিয়ে ট্রেনের লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে,
তুমি আমার কাছে ফিরে আসো, আমি এর ব্যবস্থা আমি আইনানুগভাবে নিব। একটা মেয়েকে কতটুকু জিম্মি করলে তার বাপ মার বিরুদ্ধে কথা বলতে পারে সেইটুকু আপনার সবকিছু তথ্য উদ্ধার হয়ে আসবে। শেষ কথা, আমার ওয়াইফের সাথে একবার হয়েছিল, তখন তার কাছে মোবাইল ছিল, এখন তাকে আর কোনো মোবাইল দেয় না মোস্তাক এখন তখন মোবাইল থাকলেও মোস্তাক পাশে বসে থাকে কথা বলতে, তার ডিসপেপারে একটু কথা হইলে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। মানে এত রেস্ট্রিকশন ছিল যে তার কথা মতো কথা বলতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না। তার বাইরে কোনো কথা বলতে গেলে একদিন তখন হয়তো ও ওয়াশরুমে গেছিল না, কথা গেছিল মোস্তাক, তখন আমার ওয়াইফকে মোবাইল করছে। আমার ওয়াইফ বলতেছে, তিশা তুই কি তোর জীবনটা ধ্বংস করে ধ্বংস করেছে, আর তুমি কি ওখান থেকে না তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। বলতেছে আম্মু আমার অনেক অশ্লীল ছবি ভিডিও ওনার কাছে আছে, ওগুলো ছবি দিলে লাথি দিয়ে ফেলে আমি চলে আসবো, ওখানে থাকবো না আমি। আমার মেয়ে যেটা বললেন যে মেনে নেওয়ার কথা, একজন র্যাপিস্ট কিডন্যাপার আপনার হলো অপহরণকারী, ধর্ষণকারী বা ব্ল্যাকমেইলার, ব্ল্যাকমেইল করে এমন ব্যক্তিকে আমার ছায়ার উপর দিয়ে সে চাইতে পারবে না। তার ছায়াটাও আমি দেখতে চাই না। মোস্তাকের নামটা শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না আমার। মোস্তাকের নামটা শুনলে আমার রুজু পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই লোকের নামটা উচ্চারণ করতে আমার ঘৃণা জাগে। এটা মোস্তাকের সব শেখানো কথা। যখন কোনো নাটকের বা চলচ্চিত্র পরিচালক নায়ক নায়িকাকে বলে কথা এভাবে বলতে হবে, ঠোঁটটা এভাবে নড়াইতে হবে, নাকটা এভাবে নড়াইতে হবে, চোখ এভাবে ফেলতে হবে, পরিচালক নায়ক নায়িকারা কিন্তু সেই কাজটাই করে। হ্যাঁ, তো এখানে সে যেহেতু জিম্মি তার কাছে, সুতরাং তার ইনস্ট্রাকশনের বাইরে তার কথা বলার কোনো সুযোগ নেই। সে বাপ মার বিরুদ্ধে আমি তিশার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আদরে গ্রহণ করেছে, তাহলে মানুষের সমস্যা কোথায়? আমি তার কাছে কোনো টাকার জন্য আসিনি। সবাই চায় যে আমি ভালো থাকবো, ভালো থাকার জন্য আমরা একজন মানুষের কাছে যাই, তার সাথে থাকতে যাই, ভালো থাকতে। তো মানুষ বলছে টাকার জন্য। আরো একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে গরিব বৃদ্ধকে কেন আমি বিয়ে করিনি, গরিব বৃদ্ধের কাছে কেন যাইনি? তাহলে ভালোবাসা কি কেবল টাকার মাঝে সীমাবদ্ধ কিনা? এই বিষয়টাও ভুল। আমি এমন একজনকে পছন্দ করব যে আমার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারবে, আমাকে ভালো রাখতে পারবে। এরকম না যে আমাকে একটা অ্যাসেট দিতে হবে, লাক্সারি লাইফ দিতে হবে, লাক্সারি গাড়ি বাড়ি টাকা দিতে হবে, তা না। আমার সামান্য যে ভরণ পোষণ, আমি বাসায় যেরকম ছিলাম তার থেকে যদি সে একটু বেটার রাখতে পারে, কিংবা আমার সম্পূর্ণ দায়িত্বটা সে নিতে পারে, এতটুকুই তো একটা মেয়ে চায়। আপনি কি আপনার বোনকে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দিতে চাইবেন? কখনোই তো চাইবেন না। তাহলে কেন মানুষকে বলছেন যে আমি টাকার জন্য তার কাছে এসেছি? এটা তো সম্পূর্ণভাবে ভুল কথা। কারণ লাইফ জার্নি সম্পর্কে না জেনে কোনো কটূক্তি করা উচিত না। যে প্রশ্ন আপনি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় সম্বন্ধিত নেগেটিভ কথা বলছে, যারা বলছে সবাই না, যে মেয়েটার লোভী। তো দর্শক, আপনাদেরকে যেই সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, যেই সমস্ত ইন্টারভিউ আপনাদেরকে দেখানো হলো, এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর এতক্ষণ থেকে আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন, এই পর্যন্ত তারা এসেছেন, তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো আসেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যেই যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।